আচ্ছা দেখো, ইনকাম ফ্রম আদার সোর্স, যে ইনকাম তোমার স্যালারি হেডে আসছে না, তাহলে ইনকাম ট্যাক্সের কটা হেড রয়েছে বলেছিলাম? 5টা। যে ইনকাম স্যালারি হেডে আসছে না, যে ইনকাম বিজনেস প্রফেশন হেডে আসছে না, যে ইনকাম হাউস প্রপার্টি হেডে আসছে না, যে ইনকাম ক্যাপিটাল গেন হেডে আসছে না, সেই ইনকাম এসে যাবে আদার সোর্স। যার কোনো জায়গা নেই সে এসে যাবে আদার সোর্স, যে ইনকামের কোনো জায়গা নেই। ঠিক আছে, তাহলে আমরা দেখে নেব এই হেডে কোন কোন ইনকাম কমনলি এসে থাকে। কমনলি, এর বাইরেও আসতে পারে, যেগুলো এখন বলবো সেগুলো কমনলি এসে থাকে। তাহলে ডিভিডেন্ড ইনকাম কোথায় এসে যায়? আদার সোর্সেসের হেডে। লটারি ইনকাম আদার সোর্সে। ঠিক আছে, লটারি, ক্রসওয়ার্ড পাজল, ক্রসওয়ার্ড তোমরা নিউজ পেপারে দেখে থাকবে। সেখান থেকে যদি তুমি যদি উইন হও, উইনার, তুমি কখনো উইনার হয়েছো? উইনার হয়েছো কি? উইনার হয়েছো কি? হওনি। যদি হয়ে থাকো, সেখান থেকে যদি গেন হয়ে থাকে, মানে টাকা পেয়ে থাকো, আদার সোর্সে দেখাবে। হর্স রেস, হর্স রেসে যদি টাকা যেত বেট করে, বেটিং, তো কার্ড গেম, কার্ড গেমে যদি ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, ডিবেঞ্চার, কোনো কোম্পানির ডিবেঞ্চার কিনেছো, সেখান থেকে ইন্টারেস্ট পেয়েছো। গভর্নমেন্ট সিকিউরিটিজ কিনেছো, গভর্নমেন্ট সিকিউরিটিজ বলতে গভর্নমেন্ট হয়তো বন্ড ইস্যু করেছে, তুমি কিনেছো। ট্রেজারি বিল ইস্যু করেছে, গভর্নমেন্টের ট্রেজারি বিল হয়। এইটি টিটিএ পরে ডিসকাশন হবে, এইটি টিটি সেকশনে যাব। টিটিএ তে সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট ছাড়। তো সেখানে সেভিংস অ্যাকাউন্ট, এটা কি সেভিংস অ্যাকাউন্ট? গভর্নমেন্ট সিকিউরিটিজ পারচেজ করা কি সেভিংস অ্যাকাউন্ট? না। তাহলে ডিবেঞ্চার, গভর্নমেন্ট সিকিউরিটিজ থেকে পারচেজ যে ইন্টারেস্ট পাচ্ছ সেটা আদার সোর্সেস এসে যাবে। রেন্টাল ইনকাম, কোন রেন্টাল ইনকাম? হাউস প্রপার্টির রেন্টাল ইনকাম তো তোমার ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে আসছে। তাহলে এখানে কি ধরনের রেন্টাল ইনকাম এসে যাবে? মেশিনারি তুমি কাউকে ভাড়ায় দিতে পারো টেম্পোরারিলি, তো ফার্নিচার ভাড়ায় দিতে পারো, তো সেক্ষেত্রে তোমাকে রেন্টাল হিসাবে দেখাতে হবে, রেন্টাল ইনকাম। হ্যাঁ, এবার তোমার যদি সেটাই বিজনেস হয়, কি তুমি ভাড়াই দিচ্ছ, তোমার কাজই হচ্ছে সবকিছু ওই ফার্নিচার ভাড়ায় দেওয়া, তখন কিন্তু সেটা বিজনেস হয়ে যাবে, আদার সোর্সেসে আসবে না। ঠিক আছে, হ্যাঁ এক আধবার দিলে সেটা, কিন্তু যদি তোমার ওটাই বিজনেস হয় তখন সেটা বিজনেস ইনকামে চলে যাবে। কিম্যান ইন্স্যুরেন্স পলিসি, কোম্পানি তোমার নামে ইন্স্যুরেন্স করেছে কারণ তুমি হচ্ছে কোম্পানির মেন এমপ্লয়ি। কিম্যান মানে হচ্ছে মেন, চিফ, যে পার্সন না থাকলে তোমার কোম্পানি চলবেই না, কোম্পানি লসে রান করবে। সে পার্সন আছে বলে তোমার বিজনেসের প্রফিট হচ্ছে, তো তাকে বলা হবে কিম্যান। ঠিক আছে, তার জন্য ইন্স্যুরেন্স করেছো, তাকে তাকে রাখা যায় তোমার কোম্পানিতে, তাকে বেনিফিট দিচ্ছ, তো সে যখন ওই টাকাটা পাবে ইন্স্যুরেন্স কোম্পানির থেকে, সে কোন হেডে দেখাবে? আদার সোর্স। ইন্টারেস্ট অন কম্পেনসেশন, কম্পেনসেশনের উপরে ইন্টারেস্ট আদার সোর্সে এসে যাবে। কোন কম্পেনসেশন? গভর্নমেন্ট কি করতে পারে, তোমার ল্যান্ড রাস্তা বানানোর জন্য নিয়ে নিতে পারে, কম্পালসারিলি অ্যাকুইজিশন করতে পারে, তোমার ল্যান্ড নিয়ে নিতে পারে, রোড যাবে ওইখান দিয়ে, তোমার ল্যান্ড নিয়ে নিল, তোমাকে পেমেন্ট করে দিল। এবার যেই ডেটে তোমার কাছ থেকে ল্যান্ড নিয়েছে আর তোমাকে যেই ডেটে পেমেন্ট করেছে, দুটো ডেট আলাদা হতে পারে। এর ফলে কি হচ্ছে, তুমি ডিলেতে টাকা পাচ্ছ, তার মানে কি তোমার ইন্টারেস্ট লাগবে, তোমাকে ইন্টারেস্ট পে করতে হবে। হ্যাঁ, তোমাকে ইন্টারেস্ট দিতে হবে, মানে গভর্নমেন্টের কাছ থেকে তুমি ইন্টারেস্ট পাবে, গভর্নমেন্টের কাছ থেকে ইন্টারেস্ট পাবে, ওটাই তাহলে এসে যাবে ইনকাম ফ্রম আদার সোর্সেস। কি হলো? এমপ্লয়ি ওয়েল কন্ট্রিবিউশন, এমপ্লয়ি কন্ট্রিবিউশন টুয়ার্ডস স্টাফ ওয়েলফেয়ার স্কিম। আচ্ছা, এটা বিজনেসের দিক থেকে দেখো, এমপ্লয়ি তোমার কোম্পানি যদি এমপ্লয়ির থেকে টাকা কেটে নেয়, কোম্পানি যদি এমপ্লয়ির থেকে টাকা কেটে নেয় কি পারপাসে? প্রভিডেন্ট ফান্ডে জমা করার জন্য বা ইএসআই তে জমা করার জন্য। সেক্ষেত্রে কোম্পানি যদি জমা না করে,
কোথায় জমা না করে সেই ফান্ডে, তাহলে কোম্পানির কি হয়ে যাবে, আদার সোর্সের ইনকাম ধরে নেওয়া হবে, কোম্পানি সেটা ইনকাম ধরে নেওয়া হবে, সেই জন্য কোম্পানি সেই ইনকামকে কোথায় দেখাবে, আদার সোর্সে। এখানে যে আমরা আদার সোর্সের ইনকাম পড়ছি, এটা শুধুমাত্র ইন্ডিভিজুয়ালের রেসপেক্টে নয়, সবাইয়ের রেসপেক্টে, পার্সনের রেসপেক্টে। ইনকাম ট্যাক্সে পার্সন বলতে আমি বলেছিলাম যে কোম্পানি হতে পারে, ইন্ডিভিজুয়াল হতে পারে, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি হতে পারে, ইউপি হতে পারে, বিওপাই হতে পারে। তাহলে দেখতে হবে কার রেসপেক্টে হচ্ছে তোমার। অ্যাডভান্স মানি ফরফিটেড, কেউ তোমাকে অ্যাডভান্স দিয়েছে কোনো অ্যাসেট তোমার কাছ থেকে নেওয়ার জন্য, কিন্তু পরে সে অ্যাসেটটা নিল না, তুমি কি অ্যাডভান্স তাকে ফেরত দেবে? দেবে না, তুমি অ্যাডভান্সটা ফরফিট করে নেবে, তাহলে সেটা তোমার সেটা তোমার কি হয়ে গেল, ইনকাম হয়ে গেল, আদার সোর্সে দেখাতে হবে। ভ্যালু অফ প্রপার্টি রিসিভড উইদাউট কনসিডারেশন, যদি তুমি প্রপার্টি পেয়ে থাকো, কনসিডারেশন পে করছো না, মানে পেমেন্ট করোনি, তোমাকে পেমেন্ট করতে হচ্ছে না, কিন্তু তোমার কাছে একটা প্রপার্টি এসে গেছে, তার মানে তুমি ফ্রিতে প্রপার্টি পেয়েছো, ফ্রিতে প্রপার্টি পেয়েছো, ঠিক আছে? তো ফ্রিতে প্রপার্টি পেলে সেটা তোমার কাছে কি হয়ে গেল, ইনডাইরেক্টলি ইনকাম হয়ে গেল, সেই প্রপার্টির, হ্যাঁ ফ্রিতে পেয়েছো, কেউ তোমাকে গিফট করতে পারে, যাই সেখানে ফ্রিতে পেলে, মানে যার জন্য তুমি পেমেন্ট করোনি, তাহলে প্রপার্টি এসে যাওয়া মানে তুমি কি বলবে যে আমার ইনডাইরেক্টলি ইনকাম হয়েছে। আচ্ছা, আদার ইনকামের মধ্যে এসে যাবে ডাইরেক্টর ফিস, লেট ইনকাম ফ্রম সাবলেটিং, তুমি ভাড়ায় নিয়ে আবার কাউকে ভাড়ায় দিচ্ছ, তাহলে তুমি যে আবার ভাড়ায় দিলে তার কাছ থেকে যে টাকা পাচ্ছ সেটাকে বলা হচ্ছে ইনকাম ফ্রম সাবলেটিং। কারুর কাছ থেকে ভাড়ায় নিয়ে আবার অন্যকে ভাড়ায় দিচ্ছ, তাহলে অন্যকে যে ভাড়ায় দিলে সে তোমাকে ভাড়া দেবে, তাহলে তোমার কাছে যে ইনকামটা এলো সেটাকে বলা হবে ইনকাম ফ্রম সাবলেটিং। তো এখানে আদার সোর্সেসে এসে যাবে। ব্যাংক ডিপোজিট বা লোনের ওপরে ইন্টারেস্ট, তো আদার সোর্সেসে আসেই। এগ্রিকালচারাল ইনকাম, এগ্রিকালচারাল ইনকাম কোনটা, আউটসাইড ইন্ডিয়া, ইন ইন্ডিয়ার এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্সেবল নয়, এক্সাম্পট, আমরা দেখেছিলাম প্রথম চ্যাপ্টারে এক্সাম্পট ইনকামে, এগ্রিকালচারাল ইনকাম ইন ইন্ডিয়া এক্সাম্পট ছিল, তাহলে আউটসাইড থেকে যদি পাও, ধরো তোমার নেপালে বা পাকিস্তানে একটা ল্যান্ড রয়েছে, সেখানে চাষবাস হচ্ছে, ঠিক আছে, সেখান থেকে ইনকাম আসছে এগ্রিকালচারাল, তো সেটা কি হয়ে যাবে, আদার সোর্সেসে দেখাতে হবে। ডাইরেক্টরস কমিশন, তুমি যদি ডাইরেক্টর হও কমিশন পাও, আদার সোর্সেসে দেখাবে। ডাইরেক্টর, কোম্পানির ডাইরেক্টর, তুমি বলেছো কি আমি এবছরে আমি এমন ডাইরেকশন দেবো কোম্পানিকে কি এবছর প্রফিট 5 কোটি আছে, আমি 10 কোটিতে পৌঁছে দেবো। আচ্ছা, তখন তো ম্যানেজার ওখানে যে বোর্ড মিটিং হচ্ছিল, ডিসাইড হলো কি তোমাকে, তুমি যদি এটা করে দিতে পারো তোমাকে কমিশন দেওয়া হবে 0.5%। ইন্স্যুরেন্স কমিশন, ইন্স্যুরেন্স কমিশন যদি পেয়ে থাকো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে, আদার সোর্সেসে এসে যাবে। ফ্যামিলি পেনশন, আদার সোর্সেসে এসে যাবে। আনডিসক্লোজড ইনকাম, আনডিসক্লোজ সোর্স থেকে যে ইনকাম হচ্ছে, হ্যাঁ তুমি ধরো ইনকাম করেছো, তোমার অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসেছো, কিন্তু বলতে পারছো না যে টাকা কোথা থেকে এসেছে, তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলবে ঠিক আছে বলতে পারছো না তো ট্যাক্স তো লাগবেই, তো ওটা কোন হেডের ইনকাম ধরে নেব, আদার সোর্সেসের ইনকাম ধরে নেব, আদার সোর্সেসের ইনকাম ধরে নেব, ঠিক আছে। হ্যাঁ ব্ল্যাক মানি বলা হবে সেটা আলাদা কথা, কিন্তু ট্যাক্স তো লাগবে, পুরো টাকাটা নেওয়া হবে না, পুরো টাকাটা নেওয়া হবে না, 70% ট্যাক্স লাগে, তাতে অনেক ব্ল্যাক মানি। ব্ল্যাক মানির মানে হলো, এদিকে বোর্ডে, ব্ল্যাক মানি হচ্ছে যে টাকার উপরে তুমি ট্যাক্স দাওনি সেটাই ব্ল্যাক মানি, ঠিক আছে। এরপরে আচ্ছা দেখো, গিফট যদি পেয়ে থাকো, ক্যাশ পেয়ে থাকো, ক্যাশে কেউ ধরো তোমাকে গিফট করেছে, বা তোমার নামে কেউ এফডি করে দিয়েছে, কেউ তোমার নামে এনএসসি করে দিয়েছে, ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, তো
তুমি যদি ওই গিফট পেয়ে থাকো, মানে ক্যাশ পেয়ে থাকো, তোমার নামে কেউ এফডি করে দেয়, তুমি তার বদলে কিছুই দাওনি, তার বদলে কিছুই দাওনি, আর সেই যে এফডি করেছে বা ক্যাশ গিফট দিয়েছে তার ভ্যালু যদি 50,000-এর বেশি হয়, তাহলে পুরোটাই কি হয়ে যাবে, ট্যাক্সেবল হয়ে যাবে। ট্যাক্স লাগবে কোন হেডে, আদার সোর্স হেডে। আদার সোর্সের চ্যাপ্টার পড়ছি। 50,000 কথা নয়, তোমাকে নাও দিতে পারে, তোমাকে দেয়নি, কিন্তু রুল পড়ো, তোমার কথা চলছে না এখানে। তাহলে ক্যাশ গিফট, এফডি, এগুলো যদি পেয়ে থাকো তার বদলে কিছু দাওনি, তাহলে ট্যাক্সেবল হবে। ইমুভেবল প্রপার্টি দেখো, ইমুভেবল প্রপার্টির কেসে দেখতে হবে, ইমুভেবল প্রপার্টি তাহলে ফ্রিতে পেয়েছো গিফট, এখানে মেন যে রয়েছে কি রয়েছে, গিফটের কেস চলছে সবকিছু, গিফট, গিফটের কেস চলছে। ইমুভেবল প্রপার্টি কেউ তোমাকে গিফট করেছে, তার বদলে তাকে কিছুই দাওনি, উইথাউট কনসিডারেশন লেখা রয়েছে সেই জন্য, বা ইনঅ্যাডিকুয়েট কনসিডারেশন, দিয়েছো কিছু টাকা দিয়েছো, ধরো 5 লাখ টাকার প্রপার্টি নিয়েছো তার কাছ থেকে, তাকে কিছু দিয়েছো, 50,000 দিয়েছো তার বদলে, ইনঅ্যাডিকুয়েট কনসিডারেশন। তো ইমুভেবল প্রপার্টি তুমি কনসিডারেশন একেবারেই দাওনি, পেয়েছো গিফট হিসাবে, বা কিছুটা দিয়েছো, একেবারেই না, না বললেই চলে। তো সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে সেই প্রপার্টির স্ট্যাম্প ডিউটি ভ্যালু কি 50,000 এর বেশি। স্ট্যাম্প ডিউটি ভ্যালু, প্রপার্টির প্রত্যেকটা প্রপার্টির স্ট্যাম্প ডিউটি ভ্যালু হয়, মানে ল্যান্ড বিল্ডিং এর, ল্যান্ড বিল্ডিং স্ট্যাম্প ডিউটি ভ্যালু, ল্যান্ডের ক্ষেত্রে তো অবশ্যই থাকছে স্ট্যাম্প ডিউটি ভ্যালু। গভর্নমেন্ট ডিসাইড করে কোন জায়গার ল্যান্ডের কত স্ট্যাম্প ডিউটি হবে, স্ট্যাম্প ডিউটি ভ্যালু হবে। যখন তুমি রেজিস্ট্রেশন করাতে যাবে ল্যান্ডকে তোমার নামে, তখন এই স্ট্যাম্প ডিউটি দিতে হয়। স্ট্যাম্প ডিউটি গভর্নমেন্টের ট্যাক্স, সেটা কার উপরে দিতে হয়, স্ট্যাম্প ডিউটি ভ্যালুর উপরে। ওই প্রপার্টির কত স্ট্যাম্প ডিউটি ভ্যালু সেটা গভর্নমেন্ট ডিসাইড করে, তার উপরে স্ট্যাম্প ডিউটি দিতে হয়। তার মানে তুমি যদি ফ্রিতে বা গিফট পেয়ে থাকো কোনো ইমুভেবল প্রপার্টি, তাহলে দেখতে হবে তোমার সেই প্রপার্টির স্ট্যাম্প ডিউটি ভ্যালু, যদি তুমি ফ্রিতে পেয়ে থাকো স্ট্যাম্প ডিউটি ভ্যালু কি 50,000-এর বেশি, যদি বেশি হয় তাহলে পুরোটাই কি হয়ে যাবে, ট্যাক্সেবল হয়ে যাবে। ট্যাক্সেবল অ্যামাউন্ট কতটা, পুরোটা, ট্যাক্স স্ট্যাম্প ডিউটি ভ্যালু অফ দ্য প্রপার্টি পুরোটাই। স্ট্যাম্প ডিউটি ভ্যালু যদি 70,000 হয়, যেহেতু 50,000-এর বেশি, তাহলে 70,000-ই তোমার ট্যাক্সেবল ইনকাম হয়ে যাবে। কোন হেডে, আদার সোর্সের হেডে। আদার সোর্সের হেডে আমরা কোন হেড পড়ছি, আদার সোর্স। এবার এই যে কেসটা বললাম, তুমি 1 টাকাও দাওনি, যদি তুমি কিছু দিয়ে থাকো কিছু, তাহলে তোমাকে দেখতে হবে যে স্ট্যাম্প ডিউটি ভ্যালু থেকে তুমি যে যত টাকা দিয়েছো সেটা মাইনাস করে দেবে। দেখবে মাইনাস করার পরে সেটা কি 50,000-এর বেশি হচ্ছে, যদি বেশি হয় তাহলে স্ট্যাম্প ডিউটি ভ্যালু থেকে যত টাকা দিয়েছো মাইনাস করে দেওয়ার পরে বাকি যে অ্যামাউন্টটা থাকছে তার উপরে ট্যাক্স দিতে হয়, মানে ওটাই তোমার ইনকাম ধরে নেওয়া হবে আদার সোর্সের হেডে। 50,000-এর কম হলে তাহলে ওটা ইনকাম হিসাবেই ধরা হবে না, ঠিক আছে। এরপরে এসে যাও মুভেবল প্রপার্টি। মুভেবল প্রপার্টি কি হতে পারে, সোনা, গোল্ড। আচ্ছা, মুভেবল প্রপার্টির কেসে বলা হচ্ছে স্ট্যাম্প ডিউটি ভ্যালু দেখার মানে মুভেবল প্রপার্টির ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি ভ্যালু হয় না, ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি ভ্যালু হয়। তো মুভেবল প্রপার্টির ক্ষেত্রে বলা হচ্ছে যে ফেয়ার মার্কেট ভ্যালু দেখো, যে প্রপার্টিটা পেয়েছো তার মার্কেটে কি রেট চলছে, সেই মার্কেট ভ্যালু, ফেয়ার মার্কেট ভ্যালু যদি 50,000-এর বেশি হয়, তাহলে তোমাকে ট্যাক্স পে করতে হবে পুরো অ্যামাউন্টটার উপরে, হোল পুরোটার উপরে, পুরোটাই তোমার ধরে নেওয়া হবে ইনকাম আদার সোর্সেসের হেডে, বুঝতে পারলে। আর যদি কিছু টাকা পে করে থাকো, মুভেবল প্রপার্টি তো পেয়েছো, তার জন্য কিছু টাকা পে করেছো, তো সেক্ষেত্রে দেখতে হবে যে তার যে ফেয়ার মার্কেট ভ্যালু, সেখান থেকে তুমি যত টাকা পে করেছো সেটা মাইনাস করে দাও, মাইনাস করে দেখো যে সেটা কি 50,000-এর বেশি হচ্ছে। ধরো কোনো মুভেবল প্রপার্টির ভ্যালু হচ্ছে 80,000, কিন্তু তুমি যে টাকা পে করেছো 10,000 টাকা পে করেছো সেটা নেওয়ার জন্য,
তার এগেনস্টে পে করেছো, তার মানে তাহলে তোমার বেনিফিট কত হচ্ছে, 70,000-এর বেনিফিট হচ্ছে, আর সেই বেনিফিটটা 50,000-এর বেশি, 50,000-এর বেশি, তো 70,000-ই তোমার ট্যাক্সেবল হয়ে যাবে আদার সোর্সেসের হেডে। ঠিক আছে, বুঝতে পারলে? এবার এক্সেপশন রয়েছে, এই যে গিফট এতগুলো পাচ্ছ, এইগুলো কখন ট্যাক্সেবল হবে না? কি সব কেসেই হবে? বন্ধুর কাছ থেকে পেলে হবে, কি রিলেটিভের কাছ থেকে পেলে হবে? এখানে বলা রয়েছে কিছু কেসেস রয়েছে, কিছু কেসেস রয়েছে যেই কেসে তোমার ট্যাক্সেবল হবে না, 50,000-এর বেশি হলেও ট্যাক্সেবল হবে না। কি কি এক্সেপশন রয়েছে দেখে নাও। যদি রিলেটিভের কাছ থেকে পেয়ে থাকো, রিলেটিভের কাছ থেকে কোনো ইমুভেবল প্রপার্টি পেয়েছো, বা মুভেবল প্রপার্টি পেয়েছো, বা ক্যাশ গিফট পেয়েছো, এই যে তিনটা ডিসকাস করলাম, বা এফডি তোমার নামে করে দিয়েছে রিলেটিভ, সেক্ষেত্রে হবে না। রিলেটিভের মধ্যে কি আসছে? স্পাউস, ব্রাদার সিস্টার, ব্রাদার সিস্টার অফ পাউস, স্পাউসের ব্রাদার সিস্টার, স্পাউস, ব্রাদার সিস্টার, ব্রাদার সিস্টার অফ পাউস, ব্রাদার সিস্টার অফ প্যারেন্টস, এনি লিনিয়াল অ্যাসেন্ডেন্ট ডিসেন্ডেন্ট। আচ্ছা, লিনিয়াল কথাটা ছেড়ে দাও, এতটা বুঝতে পেরেছো রিলেটিভের মধ্যে কি কি আসছে, কে কে আসছে। আচ্ছা, এরপরে ম্যারেজে যদি পেয়ে থাকো তাহলে ট্যাক্সেবল হবে না। ঠিক আছে, আচ্ছা, আন্ডারে উইল অর ইনহেরিটেন্স, যদি উইল বা ইনহেরিটেন্স পেয়ে থাকো, মানে যে প্রপার্টিটা তোমার কাছ থেকে এসছে সেটা কেউ উইল লিখেছিল তোমার নামে, সেক্ষেত্রে পেয়েছো। এরপরে ডেথ অফ পেয়ার অর ডোনার, কেউ তোমাকে ডোনেট করে মানে কেউ মারা গেছে, তারপরে তোমার প্রপার্টি, ওর কাছ থেকে প্রপার্টি এসেছে তোমার কাছে, সেই সব কেসে ট্যাক্সেবল হবে না, সেই সব কেসে ট্যাক্সেবল হবে না। বা যদি কোনো লোকাল অথরিটির কাছ থেকে পেয়ে থাকো, ফান্ড, ফাউন্ডেশন, ইউনিভার্সিটির কাছ থেকে যদি পেয়ে থাকো এইসব প্রপার্টি, এডুকেশনাল ইনস্টিটিউশন বা হসপিটালের কাছ থেকে পেয়ে থাকো, ট্রাস্টের কাছ থেকে পেয়ে থাকো, সেক্ষেত্রে ট্যাক্সেবল হবে না। ঠিক, কি বলছো? আচ্ছা, এখানে যে প্রপার্টি, প্রপার্টি কতবার ইউজ হয়েছে? প্রপার্টি একবার ইউজ হয়েছে, প্রপার্টি দুবার ইউজ হয়েছে, মুভেবল ইমুভেবল। যে প্রপার্টি বলতে কি বলতে চাইছে? প্রপার্টি 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 বলতে বলতে চাইছে জুয়েলারি, প্রপার্টি বলতে বলতে চাইছে শেয়ার, সিকিউরিটিজ, প্রপার্টি বলতে বলতে চাইছে ইমুভেবল প্রপার্টি বললে ল্যান্ড, বিল্ডিং, তারপরে স্ক্লাপচার, স্ক্লাপচার গুগলে কি করবে, সার্চ করে পিকচার দেখবে। ঠিক আছে, এখন নয়, এটা হচ্ছে তোমার আগের দিনের যে ডিজাইন ছিল সেই ডিজাইনের কথা বলতে চাইছে, ডিজাইন আগের দিনের পুরনো। আর্কিওলজিক্যাল কালেকশন, ওই হ্যাঁ ওগুলো সব পুরনো। ড্রয়িং, পেন্টিং, পেন্টিং রং নয়, হ্যাঁ হ্যাঁ ওটাই, কিছুটা ডিফারেন্স রয়েছে, আমি ডিফারেন্স আমি বলবো না, তুমি গুগলে গিয়ে দেখে নেবে। এগুলো সব একই ধরনের, যেগুলো তোমার আস্তে, যেগুলো তোমার কি জন্য রাখা হয় তুমি গিয়ে দেখতে পারো, যেমন এগুলো টিকিট দিয়ে দেখতে হয়, হ্যাঁ সেইগুলোই। তাহলে তুমি নাম মনে রাখো, এবার যদি তুমি জানতে চাও কি জিনিস, তাহলে পিকচার দেখে নেবে গুগলে সার্চ করে। ঠিক আছে, হুম, আচ্ছা, বুলিয়ান মানে হচ্ছে তোমার সোনার, যে সোনাকে তো গলিয়ে করতে হয়, জুয়েলারি বানাতে হয়, তো ওর যে পাথরের মতো ব্যাপারটা, মানে একেবারে সলিড ব্যাপারটা, সেটা। আচ্ছা, বুলিয়ানের পিকচার দেখিয়ে দিচ্ছি, দেখো, সলিড, সলিড সোনা যাকে বলা হচ্ছে, যেটা, হ্যাঁ ওটাই বলতে পারো, সোনার বিস্কুট। আচ্ছা, তুমি দেখে নেবে, বুলিয়ানের পিকচার দেখে নেবে, সোনার বিস্কুট যে বলেছে। কি বললাম?
ঠিক আছে, দেখে নিয়েছো? চলো, পেন্টিং বাড়িতে দেখবে, সবের ছবি দেখাতে হবে। এনি ওয়ার্ক অফ আর্ট, আর্টের অন্য কোনো কাজ। হ্যাঁ, তো এগুলোই প্রপার্টির মধ্যে এসে যাচ্ছে। এরপরে দেখো, এতক্ষণ যে বারবার প্রপার্টি প্রপার্টি বলে এলাম, এই যে প্রপার্টি প্রপার্টি বলে এলাম, প্রপার্টির মানে হচ্ছে ওইগুলো। তার আগে আমি এখানে বলে দিয়েছি ডিসকাশন যখন করি যে ট্যাক্স কখন লাগবে কখন লাগবে না, সবগুলো বলেছি। 50,000 পেরিয়ে গেলে যদি কনসিডারেশন হয় দেখতে হবে ডিফারেন্স 50,000-এর বেশি হচ্ছে কি, তুমি যত পে করেছো। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল রয়েছে, আমরা দেখে নেব। ঘনেশ্যাম কি করেছে, 40,000 রিসিভ করেছে তনিদার কাছ থেকে, 20,000 রিসিভ করেছে ঘনাদার কাছ থেকে। তাহলে টোটাল কত রিসিভ করলো? টোটাল কত রিসিভ করলো? 60,000। তাহলে 60 50,000-এর বেশি, তাহলে পুরোটাই ট্যাক্স লাগবে। তাহলে 60,000 পুরোটাই ট্যাক্স লাগবে। কোন হেডে তুমি বলো, কোন হেডে ট্যাক্সেবল হবে 60,000 টাকা? আদার সোর্সেসের হেডে, ঠিক আছে। আচ্ছা, ডিমড ইনকাম আমি বলছি না, ডিমড ইনকাম ছাড়ো। আচ্ছা, ডিম ডিভিডেন্ড আছে। ডিমড ইনকাম আমি এতটাই বলবো কি, যখন প্রাইভেট কোম্পানি, যখন আনলিস্টেড কোম্পানি তার শেয়ার হোল্ডারকে লোন দিয়ে থাকে, মেম্বারকে লোন দিয়ে থাকে, মেম্বারকে, ডাইরেক্টরকে, এখানে আমরা শেয়ার হোল্ডার বলবো, শেয়ার হোল্ডারকে যখন লোন দিয়ে থাকে তখন ধরে নেওয়া হয় যে সেটা ডিভিডেন্ড ইনকাম ধরে নেওয়া হয়। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে কোনো আনলিস্টেড কোম্পানি যদি তার মেম্বারকে, শেয়ার হোল্ডারকে লোন দিয়ে থাকে, সেই লোনটাকে আমরা ধরে নেব ডিভিডেন্ড। তো সেই জন্য রয়েছে ডিমড ডিভিডেন্ড, মনে করে নেওয়া হচ্ছে, মনে করে নেওয়া হচ্ছে যে সেটা ডিভিডেন্ড। বুঝতে পারলে? তো কোনো প্রাইভেট কোম্পানি, আনলিস্টেড কোম্পানি, যে কোম্পানি লিস্টেড নেই, কোথায় লিস্টেড নেই? স্টক এক্সচেঞ্জ। স্টক এক্সচেঞ্জ কি আছে? এনএসসি, বিএসসি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বোম্বে স্টক এক্সচেঞ্জ। সেই কোম্পানি যদি, যে কোম্পানি লিস্টেড নেই, সেই কোম্পানি যদি তার মেম্বারকে লোন দিয়ে থাকে, সেই লোনকে ধরে নেওয়া হবে যে সেটা ডিভিডেন্ড। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে এটা ডিভিডেন্ড ধরে নেওয়া হবে, ওর উপরে ট্যাক্স দিতে হবে, ওটাই, আর কিছু নেই। পরে চলো, সেখানে কিছু পয়েন্ট বলেছে দেখো। তুমি যখন আদার সোর্সের ইনকাম ক্যালকুলেট করছো, কিছু এক্সপেন্স বলা হচ্ছে যে ছেড়ে দেওয়া হবে, মানে কিছু এক্সপেন্স তুমি অ্যাডজাস্ট করতে পারবে সেই ইনকামের সাথে। তো এখানে যেমন কমিশন, এখানে বলা হচ্ছে তোমার যে ডিভিডেন্ড ইনকাম হচ্ছে, সেই ডিভিডেন্ড ইনকাম করতে গিয়ে তোমার যদি কাউকে কমিশন দিতে হয়, সেক্ষেত্রে তুমি সেটা মাইনাস করতে পারো। সাপোজ ডিভিডেন্ড ইনকাম হচ্ছে 50,000 টাকা, কিন্তু সেই ডিভিডেন্ড ইনকাম করতে গিয়ে তুমি নিজে হয়তো ইনভেস্ট করনি, অন্যকে দিয়ে করিয়েছো ইনভেস্ট, তাকে কিছু দিতে হবে টাকা কমিশন, তো সেই যে খরচা হলো কমিশন, সেটা মাইনাস করতে পারে। এখানে বলেছে ডিডাকশন ইন রেসপেক্ট, ডিডাকশন ইন কম্পিউটিং আদার সোর্সের ইনকাম। আদার সোর্সের ইনকাম কম্পিউট করতে গিয়ে কিছু ডিডাকশন তুমি পাবে, ছাড় পাবে, সেগুলোই করছি আমরা। এরপরে দেখো কমিশনের পর কি আছে? এমপ্লয়িজ, স্টাফ, এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টুয়ার্ডস স্টাফ ওয়েলফেয়ার স্কিম। কিছুক্ষণ আগে বলেছিলাম যে এমপ্লয়ার যদি, কোম্পানি যদি এমপ্লয়ির কাছ থেকে টাকা কেটে নেয় কিসে কন্ট্রিবিউট করার জন্য? স্টাফ ওয়েলফেয়ার ফান্ডে, যেমন পিএফ, ইএসআইতে কন্ট্রিবিউট করার জন্য। আর কোম্পানি যদি সেটা কন্ট্রিবিউট না করে, কেটে নেওয়ার পরে সেটা তো কন্ট্রিবিউট করার কথা, জমা করার কথা, জমা না করে, তাহলে সেটা কি আদার সোর্সের ইনকাম ধরে নিতে বলেছিলাম কোম্পানির বিহাফে, সেটা আদার সোর্সের ইনকাম হবে। কিন্তু কোম্পানি যদি সেটা আবার জমা করে দেয়, তখন কি সেটা তার ইনকাম থাকবে?
যদি না জমা করে তাহলে ইনকাম ডিউ ডেটের মধ্যে যদি জমা করে, ডিউ ডেট প্রত্যেকটা আমরা দেখেছি প্রফেশনাল ট্যাক্স এর ক্ষেত্রে, পিএফ এর ক্ষেত্রে দেখেছি যে 15 দিনের মধ্যে জমা করতে হয় কেটে নেওয়ার পরে, পরের মাসে 15 দিন। ইএসআই এর ক্ষেত্রেও সে যদি ডিউ ডেটের মধ্যে জমা করে দেয় তাহলে সেটা ইনকাম হিসাবে ধরা হবে না, যদি না জমা করে ডিউ ডেটের মধ্যে তখন ইনকাম হিসাবে ধরা হবে। তাহলে এখানের পয়েন্ট বলছে যদি ডিউ ডেটের মধ্যে পেমেন্ট করে দেয় সেটা আর আদার সোর্সের ইনকাম হিসাবে ধরা হবে না। তাহলে যতটা সে পে করবে সেটা তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ওখানে আদার সোর্সের ইনকাম হিসাবে ধরে নিলে যতটা এমপ্লয়ির কাছ থেকে কেটেছিলে, তারপরে পুরোটা রেমিট করনি, কিছুটা পাঠিয়েছো, কিছুটা জমা করেছো, তাহলে যতটা জমা করেছো ততটা মাইনাস হয়ে যাবে, আর যেটা জমা করনি সেটা তোমার আদার সোর্সের ইনকাম হিসাবে ধরা হবে কোম্পানির। আচ্ছা, ফ্যামিলি পেনশন তো বলেছি, ফ্যামিলি পেনশনের কতটা ছাড় হবে, 15,000 বা 33.33%, হুইচ এভার ইজ লেস, অতটাই ছাড় হবে। ফ্যামিলি পেনশন মানে কে জানো বলো? ঠিক, সেটা ফ্যামিলি পেনশন। তাহলে ফ্যামিলি পেনশন যে পাচ্ছে তার পুরোটা ট্যাক্সেবল হবে না। গভর্নমেন্ট বলছে ঠিক আছে কিছুটা ছেড়ে দিচ্ছি, 15,000 বা তুমি যে পেনশনটা পাচ্ছ তার 33.33%, দুটোর মধ্যে যেটা কম হবে সেটাই আমরা ছেড়ে দেবো, বাকিটা তো কিন্তু ট্যাক্স দিতে হবে। বাকিটা ট্যাক্সেবল ইনকাম হয়ে যাবে কার হেডে, আদার সোর্সেসের হেডে। 15,000 বা 33.33%, দুটোর মধ্যে একটা তো ক্যালকুলেট করার দরকারই নেই, 15,000 তো বলেই দেওয়া রয়েছে। এবার 33.33% তুমি ক্যালকুলেট করে দেখলে, কম্পেয়ার করলে 15,000 বেশি না 33.33%, ওইটা বেশি? বেশি নয়, কমটা, অতটাই ছাড় হবে, বাকিটা ট্যাক্সেবল হবে আদার সোর্সেসের হেডে। আচ্ছা, এখানে তাহলে একটা এক্সাম্পল রয়েছে, দেখে নেবো আমরা। ডাইরেক্টর ফিজ তাহলে আদার সোর্সেসের হেডে আসবে বলেছি। এগ্রিকালচারাল ইনকাম কোথার থেকে, ইন্ডিয়াতে সিচুয়েটেড রয়েছে, এটা কি তাহলে ট্যাক্সেবল হবে? তাহলে এটা কেটে দাও, হবে না। ডাইরেক্টর ফিজ কে পেয়েছে এখানে, তাহলে কার ইনকাম দেওয়া আছে, রজনীর ইনকাম, এত সব ইনকাম আছে, আমরা 1 বাই 1 দেখে নেব। ডাইরেক্টর ইনকাম তাহলে এসে যাবে কার হেডে, আদার সোর্সেসের হেডে, ধরে নেওয়া হয়েছে আদার সোর্সেসের হেডে। এরপরে দেখো সেকেন্ডটা কি ধরেছে, 10,000 ধরেছে কি, ধরেনি, কারণ এগ্রিকালচারাল ইনকাম, দেখো 10,000 কোথাও আছে, 10,000 আছে কি, নেই। আচ্ছা, নেপাল থেকে যে ইনকাম এসেছে এগ্রিকালচারাল ইনকাম, এটা ধরা হবে কি হবে না, ট্যাক্সেবল, ধরা আছে কি দেখো, আদার সোর্সে ধরা আছে। এরপরে এফডির ধরা হবে 12, পুরো ধরা হবে 12, 5 60 কেন, এখানে এইসব চলবে না, এমনি কিছু বলা যাবে না, লজিক্যাল বলতে হবে। 12 5 60। পোস্ট অফিস থেকে কত পেয়েছো, 600 আছে, দেখেছো কি? আচ্ছা, এখানে বলে রাখি যে সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট কত পর্যন্ত ছাড় পাওয়া যায়, যেটা তুমি বলেছিলে 10,000 পর্যন্ত। রিটার্ন ফাইলিং করেছিলে না আইটিআর 1-এ, আইটিআর 1-এ তোমরা টিটিএ তে কত বসিয়েছিলে, 10,000-এর বেশি বসিয়েছিলে, কিন্তু ছাড় কত হচ্ছিল, 10,000। তাহলে এখানে আমরা দেখে নেব যে সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট কত ছাড় পাওয়া যায়, 10,000। তাহলে এখানে 10,000 কি হচ্ছে, পোস্ট অফিসের সেভিংস থেকে 600, আর কোনো সেভিংস আছে কি, নেই, তার মানে পুরো ছাড় হয়ে যাবে, পুরো ছাড় হয়ে যাবে। এরপরে দেখো গভর্নমেন্ট সিকিউরিটিজের উপরে ইন্টারেস্ট, সিকিউরিটিজের উপরে ইন্টারেস্ট ট্যাক্সেবল, আর পিপিএফ এর উপরে যে ইন্টারেস্ট সেটাও ছাড় হয়ে যায়, পিপিএফ এর উপরে ইন্টারেস্ট ছাড় হয়ে যায়, এটা ছাড় হবে। তাহলে এনএসসির ছাড় হবে না, এনএসসির, এটা তাহলে মনে রাখবে যে পিপিএফ এর ইন্টারেস্ট ছাড় হয়ে যায়। এটা এক্সাম করা রয়েছে, ঠিক আছে, মনে রাখবে। পাবলিক প্রভিডেন্ট ফান্ড, পিপিএফ বলতে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, এনএসসির ইন্টারেস্ট ছাড় হয় না, সেভিংস। আচ্ছা, আর কিছু আছে না, ডিভিডেন্ড ফ্রম অজন্তা লিমিটেড ট্যাক্সেবল। আচ্ছা, আগে যেটা ছিল তোমার ইন্ডিয়ান
আগের যে রুল হিসাবে, আগে রুল ছিল কি ডিভিডেন্ড ইনকাম ছাড় আছে, সেই হিসাবে এখন কিন্তু ডিভিডেন্ড ইনকাম পেলে ছাড় হবে না। আগের রুল ছিল কি ডিভিডেন্ড ইনকাম ছাড় হয়ে যায়, ইন্ডিয়ান কোম্পানির থেকে যদি তুমি ডিভিডেন্ড ইনকাম পেয়ে থাকো ছাড় হবে, ফরেন কোম্পানি থেকে ছাড় হয় না। তাহলে ইন্ডিয়ান কোম্পানি, এখানে কোন কোম্পানি আছে? অজন্তা কোথাকার? ইন্ডিয়াতেই তো। লটারি প্রাইজ কত পেয়েছো? 40,000, তো আসবেই। আচ্ছা, সাবলেট করে কত পেয়েছো? সাবলেট ফ্ল্যাট 12,000 পেয়েছো সাবলেট করে, কিন্তু তোমাকে দিতে হচ্ছে কত? তাহলে তোমার নেট ইনকাম কত হলো? 6,000। সাবলেটিং এর কিছুক্ষণে বললাম না কি কেস, তুমি ভাড়ায় নিয়ে আবার কাউকে দিচ্ছ, সেটাই সাবলেটিং। তাহলে 6,000, 6,000 আর একটা খরচা রয়ে গেছে, সেই জন্য 600 ধরে নিয়েছে। আরেকটা কি খরচা রয়েছে? ওই সাবলেটিং এর রেন্ট নিতে গিয়ে তোমার আরো খরচা হয়েছে কি, তুমি 600 টাকা খরচা করেছো ওই 12,000 টাকা তুলতে গিয়ে, ঠিক আছে? 12,000 টাকা রিকভারি করতে গিয়ে তোমার খরচা হয়েছে 600 টাকা, তাহলে তোমার টোটাল খরচা কত? এদিকে 6,000 টাকা তোমাকে দিতে হচ্ছে, প্লাস 600 টাকা তোমার রিকভারি করতে গিয়ে খরচা। আচ্ছা, এখানে যেটা 10,000 রয়েছে লটারি ইনকাম, লটারি ইনকাম কত হয়েছিল? 40,000, কিন্তু লটারির জন্য খরচা কত হয়েছে? টিকিট 10, ওর জন্য কোনো ছাড় নেই। যদি লটারি ইনকাম হয় পুরো টাকাই ট্যাক্সেবল হবে। তুমি বলতে পারো না যে আমার এত টাকা লটারি কিনতে খরচা হয়েছে, এত টাকা লটারি কিনতে একজনকে পাঠিয়েছিলাম তার খরচা হয়েছে, এত টাকা গাড়ি ভাড়ায় খরচা হয়েছে, এত টাকা লটারির যে ইভেন্ট হচ্ছিল তাতে অ্যাটেন্ড করেছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম, এসব কিছু ছাড় হবে না। লটারি ইনকাম যত পাবে পুরোটাই ট্যাক্সেবল হবে, ঠিক আছে? তো সেই সেন্সে এখানে পুরোটাই কনসিডার হবে লটারি, কোনো ছাড় নেই। তাহলে আদার সোর্সের ইনকাম কত হয়ে গেল? 79,000। তাহলে এরই সাথে সাথে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে গেল, বুঝতে পারলে? কোশ্চেন গুলো বাড়িতে ট্রাই করবে, এই যে কোশ্চেন গুলো রয়েছে ওই যে উপরে ডিসকাশন হয়েছে তার বেশি রয়েছে, বাড়িতে দেখে নেবে। এখন আমরা কি করব? ITR 2, তোমার টাইপিং স্পিড কত? তাহলে যে ডাউনলোড করতে জানো না সে দেখে নেবে ITR 2 কোথা থেকে ডাউনলোড করতে হয়। চলে যাবে ওই ওয়েবসাইটে, ডাউনলোডে চলে যাবে, ডাউনলোডে গিয়ে পুরোনো সাল নেবে 20-21। এখানে দেখো ITR 1 রয়েছে, ITR 2 রয়েছে, আমি ITR 2 নেব, ক্লিক করবে এর উপরে, ক্লিক করলে এখানে দেখো কত বড় খুলে গেল, এক্সেল বেস ইউটিলিটি নেবে। কে পড়ছে না? ডাউনলোড করার পরে কি করতে হয়? ফাইলটাকে ফাইলে পরিণত করতে হয়, পরিণত করে তারপর এক্সেলে পরিণত করে ফিল আপ করতে হয়। কিভাবে বলো, কিভাবে করবে? রাইট ক্লিক, এক্সট্রাক্ট না বলে বিশ্লেষণ করতে হয়। ও বাবা, তোরাও না কোন কোয়েশ্চেনটা বেশি শিক্ষিত। লাস্টে স্যার যে পিডিএফটা যেটা পাঠিয়েছে
সেন্টার এটা বেসিস টু কোনটা করো মোবাইলে দিতে পারিস আগে একটু গ্রুপে আছে কোশ্চেন লাস্ট করতে হবে হ্যাঁ আরে গ্রুপে এই যা কিছু হয়তো বাকি আছে। স্যার আজকে ওটাকে রেকর্ড করেছেন হ্যাঁ রেকর্ড করে কি হচ্ছে প্রাউড অফ ইউ আচ্ছা তাহলে আদার সোর্সের চ্যাপ্টার তো শেষ হয়ে গেছে